একটা সেই বাংলা গান আছে না, নান্টু ঘটকের কথা সই না। না না, এখানে আমি তোকে অল্প বয়সে বিয়ে করার কথা বলতে আসিনি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছিস। এটা আজকে আমরা পড়বো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের উৎসেচক। কি পড়বো? ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের উৎসেচকটা। এর আগের ক্লাসে আমরা ব্যাংকটা পড়েছি। তো এটাই আমরা পড়বো হচ্ছে উৎসেচকটা, যেটাকে আমরা এনজাইম বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি? এনজাইম বলে থাকি। তাহলে আমরা পড়বো উৎসেচক। ওয়ান শট একটা ক্লাস, আমি উৎসেচকের একটা টোটাল আইডিয়া তোদেরকে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। তো প্রথম কথা হচ্ছে যে, হঠাৎ তুই বলবি স্যার আপনি হঠাৎ নান্টু ঘটকের কথা বলতে গেলেন কেন? তার সিম্পল ব্যাপার, ঘটকরা কি করে তুই আমাকে একটা সিম্পল উদাহরণ দে। যদিও এখনকার দিনে আমরা জানি ঘটকের প্রয়োজন কমে আসছে, অত সব দিলওয়ালে দুলহানিয়াকে খুঁজেই নিচ্ছিস। তো কিন্তু তা সত্ত্বেও একটা সময় ঘটকের মানে আমাদের সমাজে প্রয়োজনীয়তা ছিল বা এখনো অনেক জায়গায় আছেন। তো তারা কি করেন বলতো? ধরা যাক এইটা হচ্ছে আমাদের বর বাবাজি, আর এইটা হচ্ছেন আমাদের বিয়ের কনে। ঠিক তো? তো এদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক বা বন্ডিং তৈরি করে দিতে সাহায্য করতেন আগেকার দিনে ঘটকেরা। ঠিক আছে? তো এই উৎসেচকটা কিছুটা ওই টাইপের কাজ করে। তোরা কেমিস্ট্রিতে অনেক সময় মানে রসায়নে অনেক সময় তোরা হচ্ছে যে ইয়ের বা ক্যাটালিস্টের কথা পড়েছিলি। তো এদেরকে এই এনজাইমকে আমরা বায়ো ক্যাটালিস্ট বলতে পারি। কি বলতে পারি? বায়ো ক্যাটালিস্টের মতো। ঠিক আছে? এবার এই উৎসেচকের কাজটা কি ভাই? উৎসেচক থাকলে একটা বিক্রিয়ার কি প্রভাব পড়ে, না থাকলে একটা বিক্রিয়ার কি প্রভাব পড়ে, সেটা আমরা একটু দেখে নেব। তার আগে তোদেরকে একটা ছোট গল্প বলবো। ধরা যাক এই যে তোরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়ছিস, কিছুদিন বাদে তোরা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিবি, একটা সময় বাদে এইচএস পরীক্ষা দিবি। তো ধরা যাক এখন তোরা দেখ, আমার কাছে অনেকে অনলাইন ক্লাস করে, তোরা বিভিন্ন অন্যান্য টিচারের কাছেও ক্লাস করিস। তো হঠাৎ করে তোদের টিচার নেয়ার প্রয়োজনীয়তাটা হয়ে পড়লো কেন? ধর তুই টিচার না নিয়ে ঠিক করলি যে আমি নিজে থেকে পড়বো। তা নিজে থেকে পড়লে তোর তো পরীক্ষার সময়টা একটা নির্দিষ্ট, আর একটা টিচারের যে অভিজ্ঞতা, ততটা অভিজ্ঞতা তোরও নেই। তাহলে কি হয়? ধরা যাক আমি একটা গ্রাফ দেখাচ্ছি তোকে। তোকে গ্রাফ দেখাচ্ছি। ধরা যাক এইটা হচ্ছে তোর নাম্বারের টার্গেট কত? 35-এ 35, মানে তাহলে 100% নাম্বার বলতে পারি। তাহলে এইটা হচ্ছে তোর নাম্বারের টার্গেট 35-এ 35। আর এইটা হচ্ছে তোর ডে, তোর সময়, মানে কতদিন তোর কাছে সময় আছে। তাহলে এরকম বা সময় বা এইরকম একটা কিছু তুই ভাবতে পারিস। তাহলে তোর টার্গেট হচ্ছে যে আমাকে 100, তোর টার্গেটটা কি? তোর টার্গেটটা হচ্ছে যে তোকে 100% নাম্বারে পৌঁছতে হবে। ঠিক আছে? তাহলে তার মানে তুই ধর এখন এই কন্ডিশনে আছিস, তাহলে এই কন্ডিশনের মধ্যে এতটুকু সময়ের মধ্যে তোকে এত দূর পর্যন্ত পৌঁছতে হবে। এবার এই ক্ষেত্রে অনেক তোর সমস্যা দেখা যাবে। তুই তোর অভিজ্ঞতা নেই বলে তুই এই পর্যন্ত পৌঁছতে নাও পারিস কোনো টিচারের সাহায্য ছাড়া। তুই ধর অঙ্ক করছিস, অঙ্ক আটকে গেছিস, কি জীবন বিজ্ঞান বা বায়োলজি পড়ছিস, বায়োলজির কোন জায়গাটা পড়তে হবে বুঝতে পারছিস না। একটা টিচার তোকে যতটা সহজভাবে বোঝাবে তুই নিজে ততটা সহজে বুঝতে পারবি না। তাহলে কি হবে? তুই এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুই এই জায়গায় হয়তো পৌঁছতে পারবি না, বা পৌঁছলেও তোকে কিন্তু প্রচুর 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 সমস্যার মধ্যে পড়তে হবে। তার থেকে একটা টিচার কি করছে? টিচার তো তোর হয়ে পরীক্ষা দেয় না। যে আমার কাছে এই যে তুই এখন ইউটিউবে ক্লাস করছিস, বা এত হাজার হাজার ছাত্রছাত্রী আমার কাছে অনলাইনে ক্লাস করছে, তো তাদের কারুর হয়েই তো আমি পরীক্ষাটা তাদের হয়ে পরীক্ষাটা দিয়ে দেবো না। কিন্তু তারা তাহলে আমার কাছে ক্লাসটা করছে কেন? তার সিম্পল কারণ হচ্ছে আমার কাছে তারা বায়োলজি পড়ছে, অন্যান্য বিভিন্ন স্যারের কাছে ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্ট পড়ছে, আমি তো তোর হয়ে পরীক্ষাটা দিয়ে দেবো না। তাহলে তুই ক্লাসটা কেন করছিস? তার সিম্পল কারণ হচ্ছে তুই একা এই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো তুই 35-এ 35 বা এই তোর টার্গেট যে নাম্বার 100-তে 100, সেইটাই হয়তো তুই পৌঁছতে পারবি না। তাহলে একটা টিচার কি করছে? তো তার এতটা দিনের যে অভিজ্ঞতা, যে কোন জায়গাটা থেকে প্রশ্ন আসতে পারে বা টপিকগুলোকে তোকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে কি হচ্ছে? তোকে মাত্র এতটুকু খাটলেই তুই কিন্তু মানে এই তোর 100% নাম্বারে পৌঁছে যাচ্ছিস। তার সিম্পল কারণ হচ্ছে এই খাটনিটা টিচার যেন তোকে খেটে দিচ্ছেন। এটা হচ্ছে টিচারের ধর অভিজ্ঞতা। এইটা হচ্ছে টিচারের অভিজ্ঞতা, আর এইটুকু তোকে খাটতে হবে। হ্যাঁ, এমন তার মানে এই নয় যে টিচার খুব ভালো পড়াচ্ছেন, তুই জীবনে বই খুললি না, তাহলে হবে না। সে টিচার যত ভালো টিচারই হন না কেন, সে আমি হই বা এক্স ওয়াই যে টিচারই হন না কেন, তিনি যত ভালো টিচারই হন না কেন, স্টুডেন্ট যদি নিজে কিছুটা না পড়ে তাহলে কোনো টিচারেরও ক্ষমতা নেই তাকে কিন্তু ফুল মার্কস পাওয়ানো। তার মানে উৎসেচককে এই ক্ষেত্রে একটা টিচারের কাজ করে। উৎসেচক এক্ষেত্রে একটা কি কাজ করে? টিচারের কাজ করে। ধরা যাক এবার এই বরকনের যে গল্পটা তোদেরকে বললাম, বরকনের কথা এবার তুই ভুলে যা। ধরা যাক এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। ধরা যাক এইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, যেটাকে আমরা আহ মানে যারা বিক্রিয়া করছে, আর এ হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই বিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ।
তার মানে উৎসেচকের সিম্পল কাজ, একটু আগেই তোকে বললাম যে উৎসেচককে আমরা কি বলছি, বায়ো ক্যাটালিস্ট। তার মানে সিম্পল এর কারণ তুই পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ, ওই যে তুই টিচারের সাহায্য ছাড়া তুই পরীক্ষা দিচ্ছিস, তাহলে তো তুই নির্দিষ্ট সময় অতটা বেশি নাম্বার পাবি না, বা তোর মানে এ থেকে বি হতে সেক্ষেত্রে হয়তো দেখবে যে 4 ঘন্টা সময় লাগছে। অথচ এখানে তুই একটা এদের টিচার অ্যাড করে দে, অর্থাৎ এদের একটু উৎসেচককে অ্যাড করে দে, তাহলে উৎসেচক অ্যাড করে দিলে 4 ঘন্টাটা হয়তো দেখবি যে 30 মিনিটে হয়ে যাচ্ছে। 4 ঘন্টাটা কি হয়ে যাচ্ছে, 30 মিনিটে হয়ে যাচ্ছে। এবার এই যে উৎসেচকের কথা বলছিলাম, উৎসেচক প্রকৃতপক্ষে প্রধানত কিন্তু প্রোটিনই হয়। উৎসেচক প্রধানত কিন্তু কি হয়, প্রোটিনই হয়। কিন্তু সবাই আবার প্রোটিন ধর্মী হয় না, এর কিছু ব্যতিক্রম আছে। সবাই আবার প্রোটিন ধর্মী হয় না। যেমন ধর ব্যতিক্রম কাকে বলবো, ব্যতিক্রম হচ্ছে তোর হচ্ছে রাইবোজাইম। ব্যতিক্রম কি হচ্ছে, রাইবোজাইম। তো এটা হচ্ছে প্রোটিন ধর্মী কিন্তু নয়, এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আরএনএ। তো এ কিন্তু প্রোটিন ধর্মী নয়, তা সত্ত্বেও এই কিন্তু উৎসেচক হিসেবে কাজ করছে, এটা কিন্তু উৎসেচক হিসেবে কাজ করছে। তাহলে একটা বেসিক আইডিয়া আমি তোকে দিতে পারলাম যে উৎসেচকটা হচ্ছে কি। এবার দেখ, উৎসেচক যখন কাজ করে, মানে ধর মানে এই যে আমি এখন ক্লাস নিচ্ছি, তো আমার তো একটা ধর এই যে অত্যধিক গরমকাল, তাহলে হয় আমার মাথায় ফ্যান চলছে, না হলে ঘরে এসি চলছে, কিছু তো একটা করতে হবে। মানে ধর আমি এখন ক্লাস নিচ্ছি, কিন্তু এখন এখানটা প্রচন্ড উত্তপ্ত একটা অংশ, বা তার মানে তো আমি ক্লাস নেওয়ার উপযুক্ত থাকবো না, মানে আমি হয়তো দরদর করে ঘামতে থাকবো, বা আমার শরীর খারাপ হয়ে যেতে পারে, তাহলে তখন আমি ক্লাস নিতে পারবো না। তেমনি তার মানে আমার ক্লাস নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিবেশের দরকার। বা আমি হয়তো এমন একটা, এখানে ধর এই জায়গাটা যেখান থেকে আমি এখন ক্লাস নিচ্ছি, এর চারপাশে এসে 10টা ব্যান্ড পার্টি বাজছে, তাহলে তো মানে এখানে এত বাজে বাইরে থেকে সাউন্ড আসবে, তুই কিন্তু ক্লাসটা মন দিয়ে ভালো করে শুনতে পারবি না। তার মানে আমি বলতে চাইছি উৎসেচকেরও এই কাজের ওপর বেশ কিছু জিনিস নির্ভর করে, উৎসেচকের কাজের ওপর বেশ কিছু কি বলবো প্রভাবক নির্ভর করে। যেমন তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপমাত্রার কথা বলতেই হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রা, মোটামুটি 35 থেকে 37 এইরকম একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত উৎসেচক ভালো কাজ করে। মানে যত ধর টেম্পারেচারটা বাড়ছে, বাড়ছে এই পর্যন্ত এটা খুব সুন্দরভাবে কাজ করবে। তারপর কিন্তু এটা আর সুন্দরভাবে কাজ করতে পারবে না। তারপর মানে অত্যধিক বেশি তাপমাত্রা হয়ে গেলে সেটা কিন্তু উৎসেচকের গঠনটা কিন্তু ভেঙে যেতে পারে। উৎসেচকের গঠনটা কি হতে পারে, ভেঙে যেতে পারে। মানে ধর এটাকে আমি একটা গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করলে, ধর আমি রিপ্রেজেন্ট করলে গ্রাফটা তোর কিছুটা হয়ে যাবে এরকম দেখতে, এরকম এরকম দেখতে হয়ে যাবে। মানে এদিকটায় ধর আমি উৎসেচকের কার্যক্ষমতাটা প্লট করছি, উৎসেচকের এই দিকটায় ধর আমি কার্যক্ষমতা লিখছি, আর এইটাই লিখছি ধর মানে কি বলবো উষ্ণতাটা লিখছি। তার মানে কি বোঝাচ্ছে, ধর এই টেম্পারেচারটা পর্যন্ত উৎসেচক খুব ভালো কাজ করছে। দেখ তার মানে কাজের পরিমাণ বাড়ছে, একটা সময় বাড়তে অত্যধিক বাড়ার পর তারপরে কিন্তু উৎসেচকের গঠনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং উৎসেচকটা নিজে কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। মোটামুটি ধরতে পারিস উৎসেচকের কাজের যে অপটিমাম বা আদর্শ উষ্ণতা তোকে আমি বললাম। আর একটা কথা বলবো সেটা হচ্ছে পিএইচ, সেটা হচ্ছে সেকেন্ড যার কথা বলবো সেটা হচ্ছে পিএইচ। এই পিএইচ কি, পিএইচ তোরা জানিস যে 0 থেকে 14 পর্যন্ত সাধারণত এইভাবে মাপা হয়, তার মধ্যে 7টাকে নিউট্রাল ধরা হয়। 7 থেকে যত মানে 0-র দিকে যাবে তত পরিবেশটাকে আম্লিক বলা হয়, 7 থেকে যত 14-র দিকে যাবে পরিবেশটাকে তত ক্ষারীয় বলা হয়। তো উৎসেচক মানে পিএইচ এর ক্ষেত্রেও মানে পিএইচ এরও একটা নির্দিষ্ট তাপমাত্রা মানে একটা নির্দিষ্ট পিএইচ উৎসেচক কাজ করে, তার থেকে কমা বাড়া হয়ে গেলে সেই পার্টিকুলার উৎসেচক কিন্তু কাজ করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলবো যে উৎসেচকের সাথে কিন্তু মানে আমি বললাম বটে যে ক্যাটালিস্ট, বায়ো ক্যাটালিস্ট, কিন্তু ইনঅর্গ্যানিক যে বিভিন্ন ক্যাটালিস্ট গুলো থাকে, ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টের সাথে কিন্তু উৎসেচকের কিন্তু পার্থক্য আছে, এটা যেন মনে থাকে। এরপর আমরা যেখানটা চলে আসবো, দেখ উৎসেচকের ক্ষেত্রে একটা কথা বুঝতে হবে তোকে, যে ধর উৎসেচক ধর এই হচ্ছে আমার বিক্রিয়ককে আমি ধর এস দিয়ে প্রকাশ করছি। আর ধর আমি একটা গ্রাফ করেই দেখাচ্ছি, ধর আমি বিক্রিয়ককে এস দিয়ে প্রকাশ করছি, আর বিক্রিয়াজাত পদার্থ যেটা আছে সেটাকে আমি পি দিয়ে প্রকাশ করছি। এবার এই সময় কিন্তু আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি, এই যে আগের স্লাইডটায় তুই দেখ, এই যে জায়গাটা এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি বলা হয়। এটাকে কি বলা হয়, বাইন্ডিং এনার্জি বলা হয়। এটাকে বাইন্ডিং এনার্জি। আবার যেখানে ছিলাম এখানটা চলে আসি। ধর একটা বিক্রিয়া হচ্ছে, সেখানে একটা বিক্রিয়ক আছে, একটা বিক্রিয়াজাত পদার্থ আছে। তো বিক্রিয়কটায় ধরা যাক আমি এখানটায় ধরে নিলাম
20 হচ্ছে, এটার হচ্ছে ধর শক্তি হচ্ছে মানে 20 একক, মানে শক্তি হচ্ছে 20 একক বা তোর হচ্ছে যে এখানে শক্তি হচ্ছে 20 একক, আর এটা হয়ে গেছে ধরা যাক এখান থেকে হয়ে গেছে 5 হয়ে গেছে, এখান থেকে 5 হয়ে গেছে। তার মানে সিম্পল এটাকে আমি এরকম ভাবে তো প্রকাশ করতে পারি যে এই এর সাথে উৎসেচক ধর অ্যাড হয়েছে, তাহলে এর সাথে কি হয়েছে, উৎসেচক অ্যাড হয়েছে। তার মানে এখানে ধর আমি ইএস একটা একটা এটা কিন্তু খুব আনস্টেবল হয়, এটা কিন্তু খুব বলতে পারিস যে কি বলবো অস্থিত হয়, মানে সুস্থিত হয় না। ইএসটা হয়েছে এবং সেখান থেকে তো প্রোডাক্ট বা বিক্রয়জাত পদার্থ তৈরি হয়েছে। ছিল এটা ধর 20 একক, হয়ে গেছে 5 একক। তার মানে সিম্পল ব্যাপার, তুই বুঝতে পারছিস 15 একক, 20 মাইনাস 5, তার মানে 15 একক, কিন্তু 15 একক এটা কিন্তু তাপ হিসেবে বাইরে বেরিয়ে গেছে। সেই জন্য এটা যেহেতু তাপটাকে যেহেতু রিলিজ হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় তোর হচ্ছে এক্সোথার্মিক বিক্রিয়া। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো এক্সোথার্মিক বিক্রিয়া। এটা যেন মনে থাকে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো, এনসিইআরটি তে দেখবি এটা দেওয়া আছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো এক্সোথার্মিক বিক্রিয়া। তুই সিম্পল ব্যাপার, সাবস্ট্রেটটা ওপরে প্রোডাক্টটা নিচে, এরকম দেখলে সেটা সেই ধরনের বিক্রিয়া। এখান থেকে এমসিকিউ আসতে পারে, কিন্তু সেই ধরনের বিক্রিয়া হবে এক্সোথার্মিক বিক্রিয়া। আবার উল্টো দিকটা তোকে আমি যদি বলি, সিম্পল ব্যাপার, ওটা আর আমি দেখাচ্ছি না, ওয়ান শট ক্লাস। তো এটা উল্টোটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তোর এন্ডোথার্মিক বিক্রিয়া। সেক্ষেত্রে কি হয়ে যাবে তোর এন্ডোথার্মিক বিক্রিয়া। দেখ, বিক্রিয়া দু ধরনের হয়। একটা বলতে পারি আমরা প্রাকৃতিক বিক্রিয়া, ফিজিক্যাল, এবং রাসায়নিক বিক্রিয়া। এই দুটো যে ধরনের যে বিক্রিয়া হয়, এই দুটো ধরনের বিক্রিয়ার তফাৎটা কি, এই দুটো ধরনের বিক্রিয়ার তফাৎটা কি? সিম্পল ব্যাপার হচ্ছে যে প্রাকৃতিক কোনো বিক্রিয়া হচ্ছে, প্রাকৃতিক কোনো ধর নর্মাল কোনো একটা রিয়াকশন হচ্ছে, আর আমাদের উৎসেচকের সাহায্যে আমাদের দেহের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে। এই দুটোর পার্থক্যটা কি? দুটোর পার্থক্য খুব সিম্পল, যে এখানে এখানে এই ফিজিক্যাল যে রিয়াকশন গুলোর আমি কথা বলছি, এখানে কোনো নতুন কোনো এখানে কিন্তু প্রোডাক্ট তৈরি হয় না, নতুন কোনো প্রোডাক্ট তৈরি হয় না, এখানে নতুন কোনো প্রোডাক্ট তৈরি হয় না, মানে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় না। আর এখানে কিন্তু নতুন প্রোডাক্ট তৈরি হয়। রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু নতুন প্রোডাক্ট তৈরি হয়, এবং এটা দুরকম হতে পারে, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। এটা দুরকম হতে পারে, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। এটা দুরকম হতে পারে, ইনঅর্গ্যানিক আর অর্গ্যানিক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছিস। এবার দেখ, উৎসেচকের গঠনটাকে আমরা একটু দেখবো। আমি তো বললাম যে উৎসেচক মানে হচ্ছে তোর প্রোটিন ধর্মী যৌগ দিয়ে গঠিত, কিন্তু উৎসেচক মানে শুধুই প্রোটিন আছে এরকম কেসটা কিন্তু নয়। উৎসেচকের গঠনটাকে তুই একটু দেখলে, উৎসেচকের গঠনের মধ্যে কিন্তু প্রোটিন বা অপ্রোটিন দুটো অংশই কিন্তু মিশে আছে। উৎসেচকের গঠনের মধ্যে কি আছে, প্রোটিন আর অপ্রোটিন। মানে আমি একটু এরম ভাবে তোকে দেখাচ্ছি। দেখ দেখ, উৎসেচক আমি লিখলাম, উৎসেচক আমি লিখে এর ধর দুটো ভাগ করছি, একটা হচ্ছে প্রোটিন অংশ, আর একটা হচ্ছে অপ্রোটিন অংশ। একটা হচ্ছে প্রোটিন অংশ আর একটা হচ্ছে অপ্রোটিন অংশ। ঠিক আছে, আমাদের চ্যানেলটা তোরা সাবস্ক্রাইব করে রাখবি। অনেক কিছু ইউটিউবে আরো অনেক কিছু আসতে চলেছে। ওয়ান শট ক্লাসগুলো তো যেমন আসছে, এরপর আরো অনেক কিছু নতুন সিরিজ আসবে। আর এর বাইরেও আমাদের যে ক্লাস 11-এর যে অনলাইন ক্লাসেস, সেটা তো আমাদের চলছেই বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপে। তোরা সবাই জানিস, অ্যাপের ডিসক্রিপশনেও অ্যাপের লিঙ্ক পেয়ে যাবি, অথবা প্লে স্টোরে গিয়ে এই বায়ো উইজার্ড দেবাংশু বলে সার্চ করলেই পেয়ে যাবি, এবং সেখান থেকে তোরা 11-এর যে কোর্স আছে সেটা নিয়ে নিতে পারিস। গোটা 1 বছর মিলিয়ে, দুটো সেমিস্টার মিলিয়ে তোর হচ্ছে একবারই দিতে হবে ফিজটা তোর 849। ঠিক আছে, যাতে কারোর অসুবিধা না হয়, এতটা কম রাখা হয়েছে আর কি। ক্লাস মানে 10, 12, নিট এইসবেরও ক্লাস কিন্তু চলছে। তো এবার বলি, উৎসেচক হচ্ছে প্রোটিন আর অপ্রোটিন দুটো অংশ নিয়ে তৈরি। এবার দেখ, প্রোটিন যে অংশটা, এখান থেকে কিন্তু প্রচুর এমসিকিউ আসতে পারে। এই যে উৎসেচকের যে প্রোটিন অংশটা, উৎসেচকের প্রোটিন অংশটাকে অলওয়েজ বলা হয় অ্যাপো উৎসেচক বা অ্যাপো এনজাইম। কি বলা হয়? অ্যাপো এনজাইম। কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাপো এনজাইম। আর এইটাকে বলা হয় কোফ্যাক্টর। এই কোফ্যাক্টরকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, আর একটা হচ্ছে ধাতব আয়ন।
তাহলে একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, আর একটা হচ্ছে ধাতব আয়ন। এবার এইগুলো তফাৎ কি, তোকে আমি আগেই বলেছিলাম যে এই কোফ্যাক্টর হচ্ছে একটা ক্যাটালাইটিক অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। এখানে তোকে একটা খেয়াল রাখতে হবে, অনেকে কিন্তু কোফ্যাক্টর আর কোএনজাইমকে গুলিয়ে ফেলে, কোফ্যাক্টর আর কোএনজাইমকে গুলিয়ে ফেলে। বলতে পারি যে সব কোএনজাইমই কোফ্যাক্টর, কিন্তু সব কোফ্যাক্টর কিন্তু কোএনজাইম নয়। তুই দেখলেই বুঝতে পারছিস, ভাগের স্ট্রাকচারটা দেখলেই কিন্তু তোর এই আইডিয়াটা নিশ্চয়ই চলে আসছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে অপ্রোটিন অংশ সেগুলোর কোনটা কোএনজাইম, কোনটা প্রস্থেটিক গ্রুপ, কোনটা ধাতব আয়ন, আমরা সেটা বুঝবো কি করে? এর সিম্পল বোঝার উপায় হচ্ছে যে ধর এই প্রোটিন অংশের সাথে যে অপ্রোটিন অংশটা আছে সেটা যদি খুব দৃঢ়ভাবে, একদম শক্তভাবে, ঠিক আছে, শক্তভাবে জড়িয়ে থাকে, তাহলে তাহলে কিন্তু তাকে আমরা কি বলবো? যদি শক্তভাবে জড়িয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো প্রস্থেটিক গ্রুপ। যদি আলগাভাবে জড়িয়ে থাকে তাহলে আমরা তাকে বলবো কোএনজাইম। আর যদি মানে আয়নিক ফর্মে কিছু থাকে তাহলে তাদেরকে আমরা বলবো ধাতব আয়ন। তাহলে বোঝা গেছে কিভাবে? ঠিক আছে, তাহলে সিম্পল ব্যাপার হচ্ছে যদি সেটা কেউ শক্তভাবে জড়িয়ে থাকে তাহলে তাকে বলবো আমরা প্রস্থেটিক গ্রুপ। কি করে মনে রাখবি? তুই কিছুদিন আগেই ধর যে কোনো সিনেমা, দেবের ধূমকেতু রিলিজ হয়েছিল, দেবের একদম সেই লুকটা দেখেছিলি তো, মানে একদম কত বয়স্ক করে দিয়েছে। তো এই ধরনের যখন একটা মানে কি বলবো, একদম যুবককে বুড়ো করে দিতে পারে, বুড়োকে, আবার অমিতাভ বচ্চনের পা সিনেমাটার লুকটা দেখবি, একদম একদম বয়স্ককে একদম বাচ্চা করে দিতে পারে। সেটা কি হয়, একটা স্পেশাল মেকআপ যেটাকে বলা হয় প্রস্থেটিক মেকআপ। এই প্রস্থেটিক মেকআপ পড়তেও প্রচুর সময় লাগে, খুলতেও প্রচুর সময় লাগে। ঠিক আছে, তার মানে কি এটা চামড়ার সাথে তো একদম দৃঢ়ভাবে বসে থাকে। তো এইভাবে তুই মনে রাখতে পারিস যে প্রস্থেটিক গ্রুপ মানেই হচ্ছে প্রস্থেটিক মেকআপের মতো, যেটা কিন্তু একদম শক্তভাবে জুড়ে থাকে। আর যেটা আলগাভাবে জুড়ে থাকে, তার মানে একটা মনে রাখলে তো তোর অন্যটা তো এমনিই মনে থাকা যাবে, সেটা হচ্ছে কোএনজাইম। ঠিক আছে, এবার আমি তোকে বলি, এই যে কোএনজাইমের কথাটা বললাম, তার মানে এর বন্ডটা, এর যে কি বলবো, এর যে স্ট্রাকচারটা, এর যে অ্যাটাচমেন্টটা, সেটা কিন্তু দুর্বল হবে। আর এইটাও কিন্তু তোকে একটা কথা বলি, এটা হচ্ছে অর্গ্যানিক, মানে জৈবিক, এটা জৈব, এটাও অর্গ্যানিক হয় এরা, এটা কিন্তু ইনঅর্গ্যানিক, এটা কিন্তু কি বললাম, ইনঅর্গ্যানিক। ঠিক আছে, এটা কিন্তু ইনঅর্গ্যানিক। এবার দেখ, এর প্রসঙ্গে আরো কিছু কথা বলতে হবে, যে এই যে ধর আমি কোএনজাইমের কথা বলছি, কোএনজাইম হচ্ছে ধর যেমন একটা তোকে আমি উদাহরণ দিই, ভিটামিন বি থ্রিতে যেটা তাহলে কোএনজাইমের উদাহরণ কি হলো, যে ভিটামিন বি থ্রিতে হচ্ছে যে তোর হচ্ছে যে এনএডি প্লাস, ভিটামিন বি থ্রিতে তোর হচ্ছে এনএডি প্লাস, এটা হচ্ছে একটা কোএনজাইম হিসেবে কাজ করে। আবার যদি তোকে ধর প্রস্থেটিক গ্রুপের উদাহরণ হচ্ছে হিমটা হচ্ছে একটা প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। সেটা কোথায় কাজ করে? যেমন ধর ক্যাটালেজ উৎসেচকে কাজ করে, ক্যাটালেজ, পারক্সিডেজ। এখানে হিম যে গ্রুপটা আছে সেটা হচ্ছে একদম প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। আর হচ্ছে ধাতব আয়ন তো অনেক কিছুই বলা যায়, যে যেমন ধর ধাতব আয়নের মধ্যে জেড এন টু প্লাস আছে, যেটা কার্বনিক অ্যানহাইড্রেজ উৎসেচকের ক্ষেত্রে এক্ষেত্রে এটা ধাতব আয়ন হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে আমাদের উৎসেচকের ভাগ, একটা হচ্ছে অ্যাপোএনজাইম, একটা হচ্ছে কোফ্যাক্টরের তিনটে ভাগ তোকে আমি যেটা বললাম। তোকে একটা কথা মনে রাখতে হবে, এই কোফ্যাক্টরের জন্যই কিন্তু উৎসেচকটা প্রপারলি কাজ করতে পারে, ঠিকঠাক কাজ করতে পারে। এটা যদি ধর কোনো কারণে কোফ্যাক্টরটা নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু উৎসেচকটা কাজই করতে পারবে না, মানে কাজ করাই তোর হচ্ছে যে বন্ধ করে দেবে। ঠিক, প্রকার ভেদ, এটা কি জিনিস? মানে উৎসেচক কত রকমের হয়। ঠিক আছে, এটা দেখবি খুব কমন একটা মনে রাখার ট্রিক্স আছে। ঠিক আছে, এইভাবেই সবাই মনে রাখে, সেটা হচ্ছে OTHLIL, ওথলিল কথাটা একটু মনে রাখবি। কি মনে রাখবি? ওথলিল কথাটা মনে রাখলে সুবিধা কি, এই ও মানে হচ্ছে অক্সিডো রিডাকটেজ, মানে এটা হচ্ছে এক এক প্রকার উৎসেচকের নাম। ঠিক আছে, উৎসেচকের বিভিন্ন প্রকৃতির উৎসেচক আছে, এরকম 6 প্রকৃতির উৎসেচক হতে পারে। এটা হচ্ছে ট্রান্সফারেজ, এটা হচ্ছে হাইড্রোলেজ, এইটা হচ্ছে লাইয়েজ, আই ফর আইসোমারেজ, আর এল ফর লাইগেজ।
এই যে নামগুলো শুনলি, এই নামগুলো সম্বন্ধে একটু তো জানতে হবে, নাহলে এদের তফাৎটা বুঝতে পারবি না। এই যে প্রকারের মানে ছ ধরনের উৎসেচক হতে পারে, এখানে তুই নাম শুনেই বুঝতে পারছিস যে এই যে এখানে তুই নাম শুনেই বুঝতে পারছিস যে এই যে আমি অক্সিডো রিডাক্টাসের কথা বলছি, এরা হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়া অংশ নেয় এই ধরনের উৎসেচক, জারণ বিজারণ বিক্রিয়া উৎসেচন হয়। যেমন ধর সাইটোক্রোম অক্সিডেজ, তোকে আমি একটা করে উদাহরণও মনে বলে দিচ্ছি, যেটা মনে রাখতে হলে তোর সুবিধা হবে। সাইটোক্রোম অক্সিডেজ উৎসেচকের, যেটা পড়িয়ে দিচ্ছি, উৎসেচক থেকে একটা কোশ্চেন এর বাইরে আসবে না তোর ফার্স্ট সেমে, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে কি বললাম, একটা হচ্ছে সাইটোক্রোম অক্সিডেজ, তারপর হচ্ছে ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ মানে কি, যে কোনো একটা গ্রুপকে ট্রান্সফার করবে। আমি তোকে একটা দেখাচ্ছি, ধর বিক্রিয়াটা এরকম দেখাচ্ছি। ধর S1, তোর একটা বিক্রিয়া আছে S1M প্লাস S2, এরকম ছিল বিক্রিয়াটা। এটা বিক্রিয়ার পর হয়ে গেল S1 প্লাস S2M, তার মানে একটা গ্রুপ দেখ এদিক থেকে এদিকে ট্রান্সফার হয়েছে, এদিক থেকে এদিকে চলে গেছে। এই ধরনের বিক্রিয়াকে, এই ধরনের মানে এই ধরনের কাজ যে উৎসেচক করে তাদেরকে আমরা ট্রান্সফারেজ বলি, যাদেরকে আমরা ট্রান্সফারেজ বলি। যার খুব পপুলার একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ তোরা গ্লাইকোলাইসিস সেকেন্ড সেমে পড়বি, তো সেই হেক্সোকাইনেজ বা ক্লাস 9-এও কিছুটা পড়ে এসেছিস। এরপর চলে আসবো হাইড্রোলেজ। হাইড্রোলেজ উৎসেচকটা কারা? এই যে ট্রান্সফারে তুই বলবি যে কিছু জিনিসকে ট্রান্সফার করছে, অক্সিডো রিডাক্টেজেও তো হাইড্রোজেনের ট্রান্সফার হচ্ছে, হাইড্রোজেন আয়নের ট্রান্সফার হচ্ছে। তুই শুধু এটাকেও মনে রাখবি, এখানে যে ট্রান্সফারটা হবে, এখানে কিন্তু এই ট্রান্সফারেজের ক্ষেত্রে H প্লাস আয়নের কথা কিন্তু বলা হচ্ছে না। H প্লাস আয়নের ট্রান্সফার বা এই রিলেটেড কথা বললে সেটা কিন্তু অক্সিডো রিডাক্টেজকে বোঝাচ্ছে। হাইড্রোলেজ মানে পরিষ্কার বুঝতে পারছিস, যেটা জল বিয়োজনের ক্ষেত্রে যে উৎসেচক কাজ করে সেটাকে আমরা হাইড্রোলেজ বলবো। তারপরে আছে তোর হচ্ছে যে লাইয়েজ, নামটা শুনেই দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে কোনো কিছুকে ভেঙে দেবে উইদাউট ওয়াটার। কি করবে? ভাঙা উইদাউট ওয়াটার, উইদাউট ওয়াটার বা H2, ভাঙা উইদাউট ওয়াটার বা H2। তারপর হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজটা কি করবে? আইসোমারেজটা কি করবে? ধর কোথাও একটা এরকম আছে যে, ধর আমি বললাম যে মানে একই ধরনের বিক্রিয়া, একই ধরনের কোনো যৌগ, তার গঠন মানে ওভারঅল গঠনটা একই থাকবে। ধর কেউ তোকে তুই কারুর থেকে হয়তো তুই 500 টাকা পাস, দুটো বন্ধু থেকে 500 টাকা পাস, একজন তোকে 500 টাকার নোট দিল, আর একজন একটা 200 টাকার নোট দিল, আর তিনটে 100 টাকার নোট দিল। তুই কোনোটাতেই কিন্তু আপত্তি করবি না, কারণ ওভারঅল গঠনটা, ওভারঅল স্ট্রাকচারটা, ওভারঅল ভ্যালুটা যেমন সেম, এরা বিভিন্ন নোটগুলোকে জুড়ে দিয়েছে। এখানেও ওভারঅল স্ট্রাকচারটা তাদের সেম হয়, ঠিক আছে, কিন্তু তাদের গঠনে সামান্য পার্থক্য আছে। মানে কোনো গ্রুপ ধর বাঁ দিকে আছে, কারো ক্ষেত্রে সেটা ডান দিকে আছে, এরকম। তো এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে সেটা আইসোমারেজ, এই ধরনের উৎসেচকের ক্ষেত্রে এদেরকে আমরা বলবো। আর একটা আছে লাইগেজ, যে কোনো কিছুকে জুড়ে দেয়, এবার এদের উদাহরণটাও তোকে বলে দিই। যে এই যে হাইড্রোলেজ যেটা বললাম, এটা তো উদাহরণ বললাম। হাইড্রোলেজের পেপসিন, ট্রিপসিন আমাদের যে পরিপাককারী উৎসেচকগুলো, সেগুলো সাধারণত তোর হচ্ছে যে সেগুলো সাধারণত তোর হাইড্রোলেজই হয়। লাইপেজের কথাও তুই বলতে পারিস, ঠিক আছে। এরপর পড়ে রইল হচ্ছে আমাদের খুব পপুলার, যেটাকে বলছে আইসোমারেজ, ঠিক আছে। এর উদাহরণ বলি, ফসফোহেক্সো আইসোমারেজ। ফসফোহেক্সো আইসোমারেজ, আর লাস্টে কে পড়ে রইল, যেটা কোনো কিছুকে জুড়ে দেয়, লাইগেজ। যেমন ধর ডিএনএ লাইগেজ, বা ধর সাকসিনিক থায়োকাইনেজ, সাকসিনিক থায়োকাইনেজ। আচ্ছা, এটা তো গেল উৎসেচকের যে 6 যে টাইপস আছে সেইটাকে আমি বললাম, 6 যে টাইপস আছে সেটাকে আমি বললাম। কিন্তু উৎসেচককে নামকরণ কিভাবে করা হয়, উৎসেচকের নামের ক্ষেত্রে আমি তোকে দেখাচ্ছি। ধর কোন একটা উৎসেচকের এরকম ভাবে নাম 1.1.1.3, এরকম ধর কোন উৎসেচকের নাম আছে, ঠিক আছে। এটার মানে কি, প্রথম ওয়ানটা উৎসেচকের, এই যে 6টা ক্লাস বললাম, প্রথম ওয়ানটা উৎসেচকের ক্লাসকে বোঝায়, এটা পরেরটা সাব ক্লাসকে বোঝায়, তারপরেরটা সাব ক্লাসকে বোঝায়, তারপরেরটা একটা কোনো নির্দিষ্ট, মানে তোর হচ্ছে নির্দিষ্ট নাম্বার দেওয়া হয় প্রত্যেকটা উৎসেচকের রেসপেক্টে, তো সেই নাম্বারটাকে বোঝায়। তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা চলে আসবো একটা খুব ইম্পর্টেন্ট জায়গা,
দেখ আমি এখন এতক্ষণ পর্যন্ত যে জায়গাটা বললাম আমি আরেকবার ছোট করে সেটাকে রিভাইজ করছি। আমি কি বললাম যে উৎসেচক হচ্ছে সেই যেটা বলে শুরু করেছিলাম মজার গল্পটা, নান্টু ঘটকের কথা শুই না। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে একটা মানে ঘটকের মতো কাজ করে, বা আমাদের ধর একটু আগে সেই টিচারের যে এক্সাম্পলটা দিলাম টিচারের মতো কাজ করে, যে বিক্রিয়ার ধর একটা যে অ্যাক্টিভেশন এনার্জি, সেই অ্যাক্টিভেশন এনার্জিটাকে বা ওই যে তোর বাইন্ডিং এনার্জি যেটা দেখালাম সেইটাকে কিন্তু সেটা কিন্তু সে মানে সেটাকে সে কিন্তু ঠিক মানে বলতে পারিস যে কমিয়ে দেয়, সেটাকে সে কমিয়ে দেয়। কমিয়ে দিলে কি হবে, কমিয়ে দিলে কি হবে যে বিক্রিয়াটা সহজভাবে হতে পারবে, বিক্রিয়াটা সহজভাবে হতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত যেটা বললাম দেখ বিক্রিয়াটা সহজভাবে হতে পারবে। এর পাশাপাশি কি বললাম যে প্রত্যেকটা উৎসেচক নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে, নির্দিষ্ট পিএইচ এ কাজ করে। উৎসেচক সাধারণত প্রোটিন হয়, ব্যতিক্রম বললাম রাইবোজাইমকে। তারপরে তোকে আমি এইটা দেখালাম যে এক্সোথার্মিক বিক্রিয়া, এন্ডোথার্মিক বিক্রিয়া, ফিজিক্যাল আর রাসায়নিক বিক্রিয়ার তোকে আমি পার্থক্য দেখালাম। উৎসেচক অ্যাপো এনজাইম আর প্রোফ্যাক্টর মানে প্রোটিন অংশ আর অপ্রোটিন অংশ দুটো নিয়ে গঠিত, সেটা 3 প্রকারের হয়, সেটা আমি তোকে বললাম। তারপর কি বললাম, তারপর হচ্ছে যে উৎসেচকের তোকে আমি ভাগগুলো বললাম, যে ওটিএইচ এলআইএল এই ভাগগুলো বা তাদের যে নামকরণ সেটা আমি বললাম, বা কয়েকটা করে এক্সাম্পল বললাম উৎসেচকের। এটা হচ্ছে উৎসেচকের নামকরণ, উৎসেচকের কি নেমিংটা কিভাবে করা হয়, নেমিংটা কিভাবে করা হয় সেটাও পর্যন্ত আমরা দেখলাম, সেটা পর্যন্ত আমরা কিন্তু দেখলাম। এবার যেখানটা চলে যাব সেটা হচ্ছে যে যে দেখ উৎসেচকের মানে উৎসেচক একটা বিক্রিয়ার সাথে মানে কিরকম ভাবে কাজ করে, আমরা তো বিক্রিয়ক, তো বিক্রিয়কের সাথে উৎসেচক ধর কাজ করে, বিক্রিয়কের সাথে উৎসেচক কাজ করে, উৎসেচক কাজ করে তোর হচ্ছে যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে, ঠিক কিনা? যেমন করে ধর একটা তুই রান্না করিস না, যে বিভিন্ন জিনিসপত্রকে দিয়ে দিস, তার সাথে মানে বিভিন্ন জিনিসপত্র মানে কাঁচামাল তুই দোকান থেকে কিনে এনে সেগুলোকে দিয়ে দিস, এবং তার সাথে সাথে কি বলবো বিভিন্ন আগুন বা এই জাতীয় বিভিন্ন যে আগুনের সাহায্যে আমরা কিন্তু সেটাকে একটা সম্পূর্ণ নতুন খেতে অন্যরকম একটা প্রোডাক্টে আমরা রূপান্তরিত করি। ঠিক আছে, এর সাথে এরকম টাইপের ব্যাপার, এটাকে তুই তুলনা করতে পারি বলছি আমি, ওরকম এই রান্না করাটাকে আমি উৎসেচকের কাজ ওরকম বলছি না, আমি জাস্ট এটাকে একটা তোকে তুলনা করলাম। এবার প্রশ্ন হচ্ছে যে ধর কি এবার বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন, বিজ্ঞানীরা ভাবতে আছে যে এই যে উৎসেচক বিক্রিয়কের সাথে যুক্ত হচ্ছে, যেটাকে আমরা তোর হচ্ছে যে বা সাবস্ট্রেট বলছি, যে সাবস্ট্রেটের সাথে যে যুক্ত হচ্ছে সেটা কিরকম ভাবে যুক্ত হচ্ছে, তার কোনো নির্দিষ্ট কি গঠন আছে, নাকি যে একটা হ্যাপাজার্ড যেভাবে খুশি একটা যুক্ত হয়ে যাচ্ছে, এইটা বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন। যেমন ভাবা তেমন কাজ। এক্ষেত্রে আমি দুজন বিজ্ঞানীর কথা বলবো যেটা থেকে তোদের ফার্স্ট সেমে কিন্তু প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে বিজ্ঞানী এমিল ফিশার, দুজন বিজ্ঞানীর কথা বলবো তোকে আমি, দুজন বিজ্ঞানীর কথা বলবো। একজন বিজ্ঞানীর নাম এমিল ফিশার, আরেকজনের নাম হচ্ছে কোসল্যান্ড, কোসল্যান্ড। একজন এমিল ফিশার আর একজন হচ্ছে কোসল্যান্ড, এই দুজন বিজ্ঞানীর তোকে নামের কথা বলবো। এই ফিশার একটা বিশেষ মতবাদ দিলেন, ইনি বললেন তালা চাবি, ইনি কি বললেন তালা চাবি মতবাদ। বলছে আমার হাতে কি আছে, বেশ কয়েকটা চাবি আছে তাই তো, তাহলে এই প্রত্যেকটা চাবির জন্য একটা যেমন নির্দিষ্ট তালা থাকে, প্রত্যেকটা চাবির জন্য একটা যেমন নির্দিষ্ট তালা থাকে, তো আমি এই চাবিটা দিয়ে যে তালাটা খুলবো নিশ্চয়ই এই চাবিটা দিয়ে সেই তালাটা খুলবো না, তার মানে আলাদা আলাদা তালা আছে সেই চাবির জন্য, আলাদা আলাদা তালা আছে, বা ঘুরিয়ে বললে আলাদা আলাদা তালার জন্য আলাদা আলাদা চাবি আছে। তো উনি এরকম ভাবে বললেন যে বিক্রিয়ক, না বা দ্বারা এটা রেখে রেখে দিই, নাহলে আবার ভুলে যাব। তো প্রত্যেকটা তালার জন্য নির্দিষ্ট যেমন চাবি আছে, সেম ভাবে তোর হচ্ছে যে উনি বললেন যে বিক্রিয়ক আর বিক্রিয়ক আর উৎসেচক হচ্ছে ওরকম তালা চাবির মতো ভাবে কাজ করে। তো এটাকে ওই জন্য বলা হয়, এমিল ফিশারের দেওয়া মতবাদটাকে বলা হয় তালা চাবি মতবাদ, তালা চাবি মতবাদ। আবার কোসল্যান্ড এসে বললেন না ব্যাপারটা ওরকম নয়, কোসল্যান্ড এসে বললেন ব্যাপারটা ওরকম নয়। কোসল্যান্ড যে থিওরিটা দিলেন সেটা হচ্ছে ইনডিউসড ফিট থিওরি। ইনডিউস ফিট থিওরিটা কিরকম, ইনডিউস ফিট থিওরিটা হচ্ছে, লাইট অন করতে ভুলে গেছি ওই অন্ধকার অন্ধকার লাগছিল। ইনডিউস ফিট থিওরিটা কিরকম, ধরা যাক তুই শীতকালে তো আমাদের প্রচুর ধর মানে ঠান্ডা, মানে ঠান্ডা লাগছে, তুই ধর একটা হাত মোজা পরেছিস, তো হাত মোজাটা কি হয়েছে, হাত মোজাটা তুই ধর পরেছিস, হাত মোজাটা
পড়ার আগে পর্যন্ত হাত মোজার একটা জেনারেল শেপ থাকে, তারপর হাত মোজাটা ধর একদম একটা প্লাস্টিকের মতো নরম মতো, তাহলে তোর হাতের সাথে একদম প্রায় সেটা মানে ঠিকঠাক ভাবে শেপ করে গেল, তোর হাতের সাথে একদম সেটা ঠিকঠাক ভাবে আঙুলে আঙুলে বসে গেল। তার মানে এখানে তুই ধর তোর হাতটাকে একটা বিক্রিয়ক ভাব, ঠিক আছে, হাত মোজাটাকে তুই উৎসেচক ভাব। আর হাত মোজার যে ভেতরের জায়গাটা সেটা হচ্ছে উৎসেচকের অ্যাক্টিভ সাইড, সেটা হচ্ছে উৎসেচকের অ্যাক্টিভ সাইড বা সক্রিয় স্থান। তাহলে কি হলো, অর্থাৎ বলছে যে এক একটা উৎসেচক তার সাবস্ট্রেট বা বিক্রিয়কের মতো তার স্ট্রাকচারটাকে মডিফাই করে নেয়, তার গঠনটাকে সামান্য কিছু পরিবর্তিত করে নেয়। মানে এটা আগের মতো, এখানে তালা যেমন আগে তালার যেমন গঠন আছে, চাবিরও তেমন গঠন আছে, তালার গঠনও পাল্টাচ্ছে না, চাবির গঠনও পাল্টাচ্ছে না, কিন্তু এখানে দেখ নিজেদের মধ্যে গঠনটা সামান্য কিছু পরিবর্তন হচ্ছে। তাই এইটাকে বলা হচ্ছে ইনডিউস ফিট থিওরি, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী কোসল্যান্ড। আশা করি বুঝতে পেরেছিস, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী কোসল্যান্ড। কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ ইনহিবিশন। এটা কি আছে, কম্পিটিটিভ অ্যান্ড নন কম্পিটিটিভ ইনহিবিশন, এটা একটু ভালো করে বুঝবি, ঠিক আছে। ধরা যাক, দেখ সব সিনেমারই যেমন একটা হিরো থাকে, হিরো এখন হিরোইনের সাথে থাকতে চাইছে, মাঝে এসে একটা ভিলেন বাধা দেয়, ঠিক আছে, ভিলেন বাধা দেয়। তো এখন কি হয়, সিনেমার শেষে কি হয়, সেই লাস্টে দেখবি সে প্রচুর মারামারি কাটাকাটি হলো, তারপর লাস্টে কিন্তু হিরোই সেই জিতে গেল। তো এখানেও ধরা যাক হিরো আর হিরোইন সুন্দর একটা প্ল্যান করছে যে ভাই আমরা একসাথে থাকবো, তারা প্ল্যান করছে, ঠিক আছে। তারা ধর কি হয়েছে, এখানে ধর হিরোইনকে নিয়ে বাইকে যাচ্ছে, এখানে বাইকটা হালকা স্পিডে শুরু করেছে, বাইকটা স্পিডে যেতে 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 ধরে নে বাইকটা হাই স্পিডে চলে গেছে, তোরা যেন আবার করতে যাস না, ঠিক আছে, রিস্কি, জাস্ট ফর এক্সাম্পল বলছি। ধর বাইকটার একদম হাই স্পিডে তারা চলে গেছে, ঠিক আছে, হলো। এবার মাঝখান থেকে কি হয়েছে, সেই ধুম সিনেমার মতো একটা ভিলেন চলে এসছে। ভিলেন এসে কি করেছে, ধর মানে এটা গেল প্রথম দিন তারা বেরিয়েছে গান গাইতে গাইতে, এই পথ যদি না শেষ হয়, ঠিক আছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এরকম ভাবে গেছে। ভিলেন সেটা প্রথম দিন দেখেছে, দ্বিতীয় দিন কি করেছে, ভিলেন বুঝে গেছে যে হিরো আর হিরোইন এই সময় বাইক চালাতে যাবে, সে প্রথম থেকেই মানে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাইকটা যাতে মানে যেতে 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 বাধা দিচ্ছে, তাহলে কি হবে, বাইকের স্পিডটা ততটা বাড়বে না, সে ধর কোনো একটা কিছু দিয়ে বাইকটাকে পিছন দিকে টানার চেষ্টা করছে, তাহলে বাইকটা স্পিডটা বাড়বে না, তাহলে বাইকটা স্পিডটা বাড়ছে, বাইকটা স্পিডটা কি হচ্ছে, বাড়ছে না, মানে অল্প কমে যাচ্ছে, কিন্তু কিন্তু কি হয়েছে, ধর বাইকটা হিরো আরো বেশি মানে পিক আপ দিয়ে চালানোর চেষ্টা করছে, বা আরো বেশি সে তেল খরচ করে চালানোর চেষ্টা করছে, একটা সময়ের পর ভিলেন আর বাধা দিতে ধর পারলো না, তখন কি হবে, অনেকটা সময় বাদে সেটা আবার ওই হাই স্পিডের কাছাকাছি চলে এলো, এই স্পিডের উপরে তো আর উঠতে পারবে না। তার মানে একটা হচ্ছে, ভালো করে বুঝ, একটা হচ্ছে বাধা ছাড়া সে এরকম ভাবে উঠেছে বিক্রিয়াটা। এবার একটু মানে গল্পটার থেকে মানে বায়োলজিতে চলে আসি, এইটা হচ্ছে মনে কর বিক্রিয়কের গাঢ়ত্ব, এইটাই এক্স অ্যাক্সিস আমি বিক্রিয়কের গাঢ়ত্ব লিখছি, আর ওয়াই অ্যাক্সিসে লিখছি যে বিক্রিয়ার যে গতিবেগ সেটাকে লিখছি, ওয়াই অ্যাক্সিসে কি লিখছি, বিক্রিয়ার গতিবেগকে লিখছি। তাহলে ধর এইভাবে যেতে শুরু করেছে, এইটা হচ্ছে তার হাই স্পিড, তাহলে হাই স্পিডটাকে আমি ধর এরকম ভাবে ডট ডট দিয়ে এরকম ভাবে প্লট করলাম, তাহলে হাই স্পিড মানে আমি এটাকে কি বলতে পারি, হাই স্পিডটাকে আমি এটাকে বলতে পারি ভি ম্যাক্স, মানে ভি ম্যাক্স। তাহলে ভি ম্যাক্সটা তার কতটা সাবস্ট্রেটের গাঢ়ত্বে হয়েছে, মানে এটাকে যদি ধর তুই ইন্টারপোলেট করিস মোটামুটি আনুমানিক এইরকম জায়গা হবে, তাহলে ভি ম্যাক্সের হাফ কত, ভি ম্যাক্সের হাফ মোটামুটি ধর এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা কতটা গাঢ়ত্বে গেছে, মোটামুটি এই গাঢ়ত্বে গেছে, তাহলে এই পয়েন্টটাকে হাফ গাঢ়ত্বটাকে আমরা বলবো কে এম। এটা হচ্ছে এক বিজ্ঞানী মাইকেলিস মেন্টেন বলে যে বিজ্ঞানী দুজন ছিলেন, তারা একটা ইকুয়েশন দিয়েছিলেন, সেই ইকুয়েশন বা সেই বিক্রিয়াটা হচ্ছে, সমীকরণটা হচ্ছে ভি ইকুয়ালস টু, এটাও মনে রাখবি এমসিকিউ আসতে পারে, ভি ম্যাক্স এস বাই কে এম প্লাস এস। এটা হচ্ছে মাইকেলিস মেন্টেন একটা সমীকরণ। তো সেই সমীকরণের এই যে কেএম, সেই সমীকরণের যে কেএম, এই কেএম কে বলা হয়
এই তোর এই কেএম কে বলা হয় মাইকেলিস মেন্টেন ধ্রুবক বা এমএম ধ্রুবক। এটাকে বলা হয় এমএম ধ্রুবক। তার মানে বলতে পারি তো বিক্রিয়কের যে গারত্বে বিক্রিয়ার গতিবেগ তার সর্বোচ্চ গতিবেগের অর্ধেক পৌঁছয় সেটা হচ্ছে কেএম। এটা তো গেল যখন বাধা দেয়নি। এবার বাধা দেওয়ার অবস্থায় কি হয়েছে দেখে নি আমরা। বাধা দেওয়ার সময় দ্বিতীয় দিন কি হয়েছে দেখ, এর হাফ কোনটা হবে, এর হাফ মোটামুটি ধর এইটার হাফ মোটামুটি এরকম হবে, আগেরটার থেকে একটু বাড়লো। তার মানে এটাকে আমি বলতে পারি, এটাকে কেএম বললে এটাকে আমি কেএম ডট বলতে পারি, কেএম ডট বলতে পারি, কেএম প্রাইম বলতে পারি। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এই যখন বাধা দিচ্ছি এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কম্পিটিটিভ বিক্রিয়া। কম্পিটিটিভ বিক্রিয়া কি হয়, উৎসেচকের সঙ্গে মানে সাবস্ট্রেটের যে বিক্রিয়কের যে গঠন সেই বিক্রিয়কের নির্দিষ্ট জায়গাতে, ঠিক আছে, ধরা যাক ওই হাত মোজাটা হচ্ছে উৎসেচকটা, আমি তোকে বলেছিলাম, আর সাবস্ট্রেটটা হচ্ছে তোর হাতটা। এবার তুই আর তোর ভাই মারপিট করছিস, বলছি না ওই হাত মোজাটা আমারই চাই, তুই বলছিস ওই হাত মোজাটা আমারই চাই, ঠিক আছে। এবার তোরা একে অপরকে যেন বাধা দিচ্ছিস, তার মানে যে কোনো একজনই তো হাত মোজাটা পড়বে, এরকম তো হবে না যে একসাথে দুজনই হাত মোজাটা পরে নিয়েছে। তো এইটা আমি বলছি যে এই কম্পিটিটিভ ইনহিবিশনের এতে কি হবে, যে বিক্রিয়কের সাথে কে যুক্ত হবে, সেটা উৎসেচক নাকি বাধক সেটা নিয়ে কম্পিটিশন হবে। এবার একটা সময়ের পর বিক্রিয়কের গাঢ়ত্ব বেড়ে গেলে বিক্রিয়াটা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু যেহেতু এই বাধাটা হলো এই কেএম আর কেএম ডটের মধ্যে যে ভ্যালুটা সেটা পার্থক্য হয়ে গেল, তাই এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কম্পিটিটিভ বিক্রিয়া। তো একটা জিনিস লক্ষ্য কর, ভিম্যাক্সটা কিন্তু সেম আছে, আর এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে এমসিকিউ আসে, অনেকে ভুল করে বা অনেকে ভুলে যায়, ঠিক আছে। সেটা হচ্ছে যে যে সবসময় মনে রাখবি যে কম্পিটিটিভ যে ইনহিবিশন যে বিক্রিয়া সেখানে কেএম সবসময় বাড়ে, ভিম্যাক্স একই থাকে। কি করে মনে রাখবি, খুব সোজা। আমি একটা স্পেশাল ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে তুই আমাকে বল কম্পিটিটিভ বানান কি। কম্পিটিটিভ বানান নিশ্চয়ই তুই বুঝতে পারছিস, যে তুই বলি স্যার কেন, এটা তো সবাই জানে COMP এরকম দিয়ে শুরু হবে, ঠিক আছে। এটা তো ব্রিটিশরা সি দিয়ে করেছে বলে তাই। ধর অনেকে বাচ্চার ছেলে বা মেয়েকে করতে বলে, সে অনেক সময় ভুল করে ছোটবেলায় যখন নতুন ইংরাজি শিখছে সে তো কে দিয়েও করে ফেলতে পারে, KOMPTTIV এরকম ভাবেও তো লিখে দিতে পারে। ধর কম্পিটিটিভের কে মনে রাখ। এবার কেটার এদিকে একটা এক্স অ্যাক্সিস করে নে, এদিকে একটা ওয়াই অ্যাক্সিস করে নে। কেটার এদিকে একটা এক্স অ্যাক্সিস করে নে, এদিকে একটা ওয়াই অ্যাক্সিস করে নে। জাস্ট মানে ছবিটা একটু কল্পনা করে রাখ, তাহলে দেখ হলে জীবনে আর ভুলবি না, হলে বসলে মনে পড়ে যাবে। তাহলে কি হচ্ছে, কেএমটাকে, তার মানে কেএমটা তুই বাড়িয়ে দিচ্ছিস, তার মানে কম্পিটিটিভ ইনহিবিশনে সবসময় কেএম বাড়ে, আর এইটা এরকম আছে বলে ভিম্যাক্স সবসময় সেম থাকে, ঠিক আছে। এটা মনে রাখার ট্রিক্স, তুই অন্যভাবে মনে রাখতে পারিস। কম্পিটিটিভ ইনহিবিশনে তাহলে কি বললাম, এটাই ট্রিক্স, কে লিখে ওপর একটা একটু বাড়িয়ে নিবি, তার মানে তোর মনে পড়ে যাবে যে কম্পিটিটিভ ইনহিবিশনে কেএমটা বাড়ে আর ভিম্যাক্সটা একই থাকে। এবার তাহলে নন কম্পিটিটিভ ইনহিবিশনে কি হবে, এখানে যেমন তোকে আমি বলছিলাম যে তুই বা তোর ভাই যে কোনো একজন কিন্তু ওই হাত মোজাটা একসাথে পড়তে পারবি, কারণ হাত মোজা তো ছিঁড়ে আর হাফ করে পড়তে পারবি না। কিন্তু একটা খাবার নিয়ে ধর মারপিট হচ্ছে, তখন দুজনেই মারপিট করছিস, তখন মা বললো নে দুজনেই হাফ করে খেয়ে নে, ঠিক আছে। তাহলে এই রকম জিনিসটা হচ্ছে নন কম্পিটিটিভের ক্ষেত্রে কি হবে, ধর বিক্রিয়াটা এরকমই ছিল, মানে গ্রাফটা এরকমই ছিল, প্রাথমিকভাবে গ্রাফটা এরকমই ছিল, কিন্তু এখানে বিক্রিয়ার মানে বাধক থাকার জন্য কখনোই আর একটা সময় এটা ভিম্যাক্সে পৌঁছয় না, কি বললাম, ভিম্যাক্সে পৌঁছয় না। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো নন কম্পিটিটিভ ইনহিবিশন, ঠিক আছে। এইটার ক্ষেত্রে তুই পরিষ্কার বুঝতে পারছিস, দেখ ভিম্যাক্স কিন্তু তোর কমে যাবে এখানে, দেখ তার মানে এদের ক্ষেত্রে কি হবে, তোর ভিম্যাক্সটা কমে গেল, এদের ক্ষেত্রে কি হলো, ভিম্যাক্সটা তোর কিন্তু কমে গেল, আর কেএমটা আগেরটাই যেমন কেএম বেড়ে যাচ্ছিল, এখানে কেএমটা একই আছে। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ হতেই পারে যে নন কম্পিটিটিভ বিক্রিয়া ভিম্যাক্স কমে যায়, কেএম একই থাকে, আর কম্পিটিটিভ বিক্রিয়া কি হয়, যেটা বললাম তোকে, কেএম বেড়ে যায়, ভিম্যাক্সটা সেম থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভ ইনহিবিশন। এবার একটা তোকে এক্সাম্পল দিয়ে দিই, এই যে কম্পিটিটিভের এক্সাম্পল বললাম, কম্পিটিটিভ ইনহিবিশনের এক্সাম্পল বললাম, কম্পিটিটিভ ইনহিবিশনের একটা এক্সাম্পল দিয়ে দিই। ধর একটা উৎসেচক, ধর এরকম একটা উৎসেচক আছে, এরকম একটা উৎসেচকের আমি গঠন বলছি, যেটা আর এটা হচ্ছে উৎসেচকের সক্রিয় স্থান, ওই যে গ্লাভসটার মাঝের ফাঁকা জায়গাটা যেখানে তোর হাতটা থাকছে,
তো এরকম হচ্ছে একটা সক্রিয় স্থান। এই উৎসেচকটার নাম হচ্ছে ধর সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের সাথে, এখানে তুই নাম শুনেই বুঝতে পারছিস এই উৎসেচকটার যে এই উৎসেচকটার যে বিক্রিয়ক সেটা হচ্ছে সাকসিনেট, বিক্রিয়ক হিসেবে সে কাজ করে। সাকসিনেটের গঠনটা কিরকম? সাকসিনেটের গঠনটা হচ্ছে COOH CH2 CH2 COOH। এবার SA এখানে গিয়ে বসার কথা, এই উৎসেচকটা তাহলে ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, এই ভিলেনের মতো চলে আসছে আরেকজনকে, ভিলেনের মতো মানে এর প্রায় একই রকম রূপ ধরে ভিলেনের মতো চলে আসছে একজন, যার গঠনটা অনেকটা কাছাকাছি, COOH CH2 COOH। এর নাম কি? এর নাম কি? এটা হচ্ছে বাধক হিসেবে কাজ করছে, এর নাম হচ্ছে ম্যালোনেট। এর নাম হচ্ছে ম্যালোনেট। তার মানে কেসটা কি? এটা হচ্ছে সক্রিয় স্থানটা, এটা হচ্ছে সক্রিয় স্থানটা। তাহলে এই উৎসেচকটার সক্রিয় স্থানে বসার জন্য, এই উৎসেচকটা সক্রিয় স্থানে বসার জন্য এটার নাম হচ্ছে কি বললাম? সাকসিনেট। এটার নাম হচ্ছে কি বললাম? সাকসিনেট আর ম্যালোনেটের মধ্যে কম্পিটিশন হচ্ছে। সাকসিনেট আর ম্যালোনেটের মধ্যে কম্পিটিশন হচ্ছে। ধর এটা হচ্ছে হিরোইন, হিরোইনের সাথে থাকার জন্য হিরো আর ভিলেনের মধ্যে কম্পিটিশন হচ্ছে। তো একটা সময়ের পর ভিলেন হেরে যায়, হিরো থাকে। তার মানে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কম্পিটিটিভ বিক্রিয়া। কম্পিটিটিভ বিক্রিয়া, যেটা বা তার উদাহরণ আমি তোকে দিয়ে দিলাম। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বোঝ। কম্পিটিটিভ আর নন কম্পিটিটিভের মধ্যে আমি যদি একটা তুলনা করি, আমি একটা তুলনা করলে তাহলে জিনিসটা যেটা দাঁড়াবে যে কম্পিটিটিভ ইনহিবিশন যে বিক্রিয়া বললাম, সেখানে এই যে বাধক আর সাবস্ট্রেট, এটা বাধক আর এটা সাবস্ট্রেট, এদেরকে অনেকটা একই রকম দেখতে হয়। কিন্তু নন কম্পিটিটিভের ক্ষেত্রে ওরকম একই দেখতে হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। কেএম ভিম্যাক্স এর ব্যাপারটা তো বললাম যে কোনটায় ভিম্যাক্স বাড়ে, কোনটায় কেএম বাড়ে বা ইত্যাদি, কোনটা একই থাকে ইত্যাদি বললাম। উদাহরণ একটা করে মনে রাখবি। আর কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবি, যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে যে তোর হচ্ছে যে একই যে সক্রিয় স্থান, উৎসেচকের একই সক্রিয় স্থানে ঢোকার জন্য তোর হচ্ছে যে বাধক আর সাবস্ট্রেটের মধ্যে একটা কম্পিটিশন হয়। এটা কম্পিটিটিভের ক্ষেত্রে। নন কম্পিটিটিভে কিন্তু এরকম কিছু হচ্ছে না। ক্লিয়ার? লাস্ট আর একটা কথা বলে ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যে অ্যালোস্টেরিক উৎসেচক। অ্যালোস্টেরিক উৎসেচক এটা কারা? এটা থেকে অনেক সময় কিন্তু এমসিকিউ আসতে পারে। অ্যালোস্টেরিক উৎসেচক, অ্যালোস্টেরিক উৎসেচকের সংজ্ঞাটা আমি দরকার হলে লিখে দিচ্ছি। অ্যালোস্টেরিক উৎসেচকের সংজ্ঞাটা আমি দরকার হলে লিখে দিচ্ছি। এটা হচ্ছে মানে এরকম বলতে পারি, যেসব উৎসেচকের স্বাভাবিক ক্রিয়াকেন্দ্র ছাড়াও, যেসব উৎসেচকের স্বাভাবিক ক্রিয়াকেন্দ্র ছাড়াও অপর এক বা একাধিক নিয়ন্ত্রক গ্রাহক স্থান থাকে, যেখানে প্রভাবক অণু যুক্ত হলে বিক্রিয়ার বেগ বাড়ে বা কমে। তাহলে এই হলো, আমি গোটা উৎসেচকটাকে একদম তোকে সামারাইজ করে দিলাম। আশা করছি এই ক্লাসটা থেকে উপকার পেলি। এরকম আরো প্রচুর ক্লাস আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ। এবং তোদেরকে আমি দায়িত্ব নিয়ে বলছি, উৎসেচকের এই যে ক্লাসটা, এই উৎসেচকের এই ক্লাসটা থেকেই তোরা কিন্তু মানে এই ক্লাসটা মন দিয়ে করলে এর বাইরে কোনো এমসিকিউ তোর কিন্তু উৎসেচক টপিকটা থেকে আসবে না। আশা করি এখান থেকে তোরা উপকৃত হয়েছিস। এবং আমাদের অনলাইন ক্লাসেস চলছে, আমাদের যে অ্যাপটা আছে আরেক বায়ো উইজার্ড দেবাংশু, যার লিঙ্কটা তোরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবি। সেখান থেকে তোরা আমাদের যে অনলাইন ক্লাস চলছে সেখানে জয়েন করতে পারিস। গোটা এক বছরে মানে সেম 1 আর সেম 2 মিলিয়ে একবারই মাত্র তোকে পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 849। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়, রাত 9:30 থেকে, এবং লাইভ ক্লাস হয়, এবং তার সাথে তোর কোনো লাইভ ক্লাস মিস করে গেলে তুই তার রেকর্ডিংও পেয়ে যাবি। থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ক্লাসটা হয় সোম আর বুধ রাত 9:30।